আমি তাকে এমন করে কিছু বলেছিলাম, কিন্তু সে বলল 4 গুণ বেশি স্যালারি, কাজের না, তার অনেস্টি। ভেবে দেখুন, সে কিন্তু বেস্ট আর অনেস্ট। এখনকার দিনে অনেস্ট মানুষ পাওয়া যায় না। একটু ভেবে দেখুন, অন্য কাউকে নিলে আর সে বেশি টাকায় বিক্রি হয়ে গেল, তখন? জাফর সিদ্দিকী রেগে গিয়ে বললেন, আজকাল ছেলে পোলাপানদের নিজেদের যে কি মনে করে, আর বেছে বেছে সব কয়টা ঘাটতেরা আমার কপালেই। ঠিক আছে, মেনে নাও। সকালে মায়ের সাথে কথা বলে নির্জনার মন খারাপ হয়ে গেছে, কারণ তার চাচারা আবার জমি জায়গা নিয়ে তার মাকে চাপ দিচ্ছে। কারণ না জানলেও নির্জনার মন খারাপ দেখে অর্ক বায়না ধরেছে ঘুরতে যাবে, কিন্তু আরশি আর প্রীতি বাইরে গেছে। জাফর সিদ্দিকী বা অর্ণব বাড়ি নেই। তাই রেহানা বাধ্য হয়ে নির্জনাকে বলে। নির্জনা প্রথমে রাজি না হলেও অর্ক নাছোড়বান্দা স্বভাবের জন্যই রাজি হয়ে যায়। পার্কে বেড়ানোর সময় একটা গাড়ি নির্জনা আর অর্কর সামনে থামে। তারা কিছু বোঝার আগেই একদল মুখোশধারী লোক দুজনকে গাড়িতে তুলে নেয়। সুইটহার্ট, রুহান শব্দটা উচ্চারণের সাথে সাথে ঠাস করে তার গালে থাপ্পড় দেয় নির্জনা। তার শরীর রাগে অসম্ভব কাঁপছে। একটু দূরেই চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে অর্ক। তার সম্পূর্ণ মুখে কালো কাপড় দিয়ে আবৃত। জ্ঞান আছে কি নেই বোঝা যাচ্ছে না। একটা মানুষ এতটা অমানবিক কি করে হতে পারে? আমার হাজবেন্ডের যদি কিছু হয়, তোকে আমি নিজ হাতে খুন করব। রুহান বাঁকা হেসে বলে। বিয়ে করে সাহস বেড়ে গেছে তোমার, সুইটহার্ট। রোহানের যে গজদন্তের হাসিতে সবাই মুগ্ধ, সেই হাসি নির্জনার কাছে এখন সবচেয়ে বেশি কুৎসিত মনে হচ্ছে। সাহসের কি দেখেছিস তুই? হ্যাঁ, আমার স্বামীর গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখ, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এত ভালোবাসা তো তোমার এক্স বিহানের জন্যও ছিল না। ছিল, এখনো আছে, কিন্তু তখন আমার সাহস ছিল না। এখন হয়েছে, কারণ আমি জেনে গেছি তুই আমাকে কিচ্ছু করবি না। নির্জনার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে রুহান বলে, তোমার ভুল ধারণা। তুমি নিজেও জানো না তোমাকে পাওয়ার নেশা আমাকে কতটা ভয়ঙ্কর করে তুলেছে। একে মেরে তোমাকে আমার চিরদিনের মতো বন্দী করে ফেলবো। বলেই সে অর্কর দিকে বন্দুক তাক করে। নির্জনার সামনে বিহানের মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে। হঠাৎ তার মনে হয় রুহান এক্ষুনি অর্ককে মেরে ফেলবে। দুর্বলতা আর অতিরিক্ত মানসিক চাপে সে জ্ঞান হারায়। সুইটহার্ট বলে রুহান নির্জনাকে ধরে ফেলে এবং তার লোকদের ইশারা করে অর্ককে তার কাছে নিয়ে আসতে। অর্কর মুখের উপর থেকে কালো কাপড়টা সরাতেই সে একটা শয়তানি হাসি দিয়ে রুহানের দিকে তাকিয়ে বলে, How are you, my dear friend? এক রাশ বিস্ময়ে রুহান সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে থাকে। অর্ক ঠোঁটের কোণে কৃত্রিম হাসিটা প্রসারিত করে বলে, যাক, চিনতে পেরেছো। আমি ভেবেছিলাম 10 বছর আগের কথা আমাকে মনে থাকবে না। রুহান নিজের চোখ মুখ শক্ত করে বলে, অর্ক, তুমি এখানে কি করছো? বলছি, তার আগে 1 মিনিট সময় দাও। বলেই অর্ক নির্জনাকে রুহানের হাত থেকে হ্যাঁচকা টেনে নিজের দিকে এনে সে যেই চেয়ারে বসেছিল সেখানে বসায়। সবকিছু এত দ্রুততার সাথে ঘটে যে রুহান কিছু বুঝে উঠতে পারে না। নিজের বউকে পরপুরুষের বাহুতে দেখতে একদমই ভাল লাগছিল না। শত হোক, পুরুষ মানুষ বলে কথা, তাই বসিয়ে দিলাম। এবার ঠিক আছে। রুহানের বিস্ময় এখনো কাটছে না। অর্ক নির্জনাকে বউ বলায় সে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কে তোমার বউ? অর্ক মাথা দুদিকে নাড়িয়ে মিথ্যা হতাশা হওয়ার ভঙ্গিতে বলে, এই ব্রেন নিয়ে তুমি লায়ন্স কি করে চালাও? আমার তো মনে হয় আমি এসএসসি পাস না করেও আমার আইকিউ তোমার উপরে। ফর এক্সাম্পল, তোমার গলা শুনে আমি বুঝে গেছি তুমি আমার বউয়ের পেছনে পড়ে থাকা ওয়ান সাইডেড সাইকো লাভার। আর আমি এটাও বুঝতে পেরে গেছি আমার বাবা সত্য গোপন করেছেন, আমাদের মিথ্যা বলেছেন, সেই সাইকোটাকে তিনি জেলে পাঠিয়েছেন। রুহান বুঝতে পারলেও বিশ্বাস করতে পারছে না। তুমি নির্জানার হাজবেন্ড? বিঙ্গো। তুমি মিস্টার জাফর সিদ্দিকের ছেলে? ইয়েস। আহ, বলে হতাশায় নিজের চুলগুলো টেনে ধরে নিচে বসে পড়ল রুহান। অর্ক রুহানের এই হতাশা দেখে বেশ আনন্দ পাচ্ছে। তার পাশে খুব আয়েশ করে বসে খুব স্বাভাবিক গলায় বলে, এখন স্মোক করো। রুহান কোনো কথা না বলে পকেট থেকে একটা বিদেশি সিগারেট
সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে অর্কর দিকে এগিয়ে দেয়। এখনো ব্র্যান্ড চেঞ্জ করনি দেখছি। অর্ক একটা সিগারেট নিয়ে তাতে আগুন ধরায় আর রুহানও তাই করে। এরপর দুজনেই একসাথে সুপ টান দেয়। অর্ক ধোঁয়া ছেড়ে আপন মনে বলে, থ্যাঙ্কস। 10 বছর পর তোমার জন্য আবার স্মোক করছি। ভাইয়ার কাছে ধরা পড়ে যাব সেই ভয়ে স্মোক বাদ দিতে হয়েছে। এদিকে রুহানের লোকলস্কর অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে দুটো অপেক্ষাকৃত কম বয়সী ছেলে ফিসফিস করছে। এদের মধ্যে একজন বলে, কি বিড়ি খাওয়ার জন্য এদের কিডন্যাপ করাইছে? অন্য ছেলেটিও ফিসফিস করে জবাব দেয়। এদিকে সিগারেটের ধোঁয়ার সাথে কিছুক্ষণ পরেই রুহানের হতাশাগ্রস্ত চাহনি বদলে যায়। সে নিজের চোখ মুখ শয়তানি প্রকাশ করে বলে, তার মানে তুমি এখনো পাগল সেজে আছো? সে নিজের চোখ মুখে শয়তানি প্রকাশ করে বলে। চোখে ইশারা করে অর্ক হ্যাঁ বলে। রুহান এবার ঠোঁটের কোণে প্রসারিত করে বলে, লন্ডনের মেন্টাল হসপিটালের দ্বিগুণ অনেক মিস করতাম। তাই লন্ডন থেকে চিকিৎসা শেষ করে ফিরে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু ভাবিনি 10 বছর পর এইভাবে তোমার দেখা পাবো। আমিও ভাবিনি নিজের যে বন্ধুকে নিয়ে আমার এত গর্ব ছিল সে আজ সম্পূর্ণ সাইকোপ্যাথ। তোমার কাছে তো সবই ছিল রুহান, তবে নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করলে? তাচ্ছিল্যের হাসি দিয়ে নির্জনার দিকে ইশারা করে রুহান বলে, এই মেয়েটার জন্য। তুমি জানো, আমি এই 27 বছরের জীবনে শুধু এই মেয়েটার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সে আমাকে শুধু ভয় পেয়ে গেছে আর ঘৃণা করে গেছে। হতাশা হয়ে অর্ক বলে, রুহান, তুমি ভাবতেও পারবে না আমি গত রাতেই ভাবছিলাম নির্জনার সাথে তোমার মতো পারফেক্ট কাউকে মানাবে। তাই তো তোমার সাথে নির্জনাকে সেটেল করতে চেয়েছিলাম। কিন্তু আয়রনি দেখো, নির্জনা তোমাকে বিয়ে করবে না বলে আমি কখনো সুস্থ হব না জেনেও আমার মতো পাগলকে বিয়ে করে নিল। অর্কর কথা শুনে রুহানের চোখ মুখে আনন্দের ঝলক দেখা যায়। কথা ভালো করে সম্পূর্ণটা শুনে তারপর হ্যাপি হও। আমি বলেছি আমি করতে চেয়েছিলাম, করব বলিনি। সিগারেটের ধোঁয়া ছেড়ে অর্ক বলে। মানে? ভ্রু কুঞ্চন করে রুহান বলে, মানে সিম্পল, আমি আমার আগের বন্ধু মিস্টার পারফেক্ট রুহান খন্দকারকে নির্জনার সঙ্গী হিসেবে চেয়েছিলাম, কিন্তু তুমি তো সাইকোপ্যাথ। আর যাই হোক, জেনে শুনে তোমার মতো পাগলের হাতে নির্জনার মতো ভালো মেয়েকে তুলে দিতে পারি না। পাগল? হ্যাঁ, আমি পাগল, কিন্তু এর জন্য কে দায়ী? এই মেয়েটা কি নেই আমার মাঝে? একটু ভালোবাসলে কি হতো? আর ভ্রুক্ষেপহীন হয়ে অর্ক বলে। অর্ক খুব স্বাভাবিক গলায় বলে, তোমার মধ্যে সবই আছে, শুধু ভালোবাসার মানে বোঝার ক্ষমতা নাই। ভালোবাসা মানে কাউকে জোর করে নিজের অধীনে রাখা না, কারো উপর অধিকার খাটানো না, জোর জবরদস্তি করা না। ভালোবাসা একটা সাধনা। ভালোবাসার মানুষকে সুখে দেখে নিজে সুখে থাকা, তাকে হাসতে দেখে নিজের প্রাণ জড়িয়ে নেয়া, তাকে কাঁদতে দেখে নিজের অন্তরাত্মাকে বিষাদে ভরিয়ে তোলা। তুমি ভালোবাসতে জানো না। যদি জানতে তবে আজ নির্জনা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো না। সে থাকতো তার সেই প্রেমিকের সাথে, সুখের সংসার করত। তীব্র প্রতিবাদ করে রুহান বলে, আমার ভালোবাসা রিজেক্ট করে একটা ভেগা ভ্যারেন্টকে বিয়ে করতে চাচ্ছিল, আমি সেটা কি করে হতে দিতাম? কারণ সে তাকে ভালোবাসত। ইনফ্যাক্ট এখনো বাসে। তুমি দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়েছো। দাঁত কটমট করে বলে, হ্যাঁ, দিয়েছি। কারণ এইসব স্যাক্রিফাইস মহানতার মতো ন্যাকামি আমার দ্বারা হয় না। তাই আমি যাকে আমি ভালোবেসেছি তাকে পেতে চেয়েছি। এটা কি অন্যায়? সেটা কি তুমি জানো না? নির্জনাকে পাওয়ার নেশাতে তুমি অনেকগুলো জীবন নষ্ট করেছো, সাথে নিজের জীবনও। ইউ আর রাইট। আমার সাজানো জীবনটা নির্জনার ভালোবাসার জন্য আমি তছনছ করে দিয়েছি। এখন আমার তাকে চাই, যে কোনো মূল্য। তুমি আমার বন্ধু, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি। নির্জনাকে আমার হতে দিলে, নির্জনাকে আমার হাতে তুলে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নাও। এবার অর্ক সিগারেটের আগুন নিভিয়ে উঠে দাঁড়িয়ে বলে, বন্ধু বলেই বলছি, নির্জনাকে ভুলে যাও। এখনো সময় আছে, নিজের জীবনটা গুছিয়ে নাও। ভুলে যাওয়ার কথা তারাই বলে যারা ভালোবাসতে জানে না। নির্জনা আমার রক্তবিন্দুতে মিশে আছে,
তাই তাকে তো আমি কিছুতেই ভুলতে পারবো না। বরং আমি এটা ভুলে যাই, তুমি আমার বন্ধু। তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলে সিগারেটটা ছুঁড়ে ফেলে রুহানও উঠে দাঁড়ায়। অ্যাজ ইউর উইশ। বলেই অর্ক এবার রুহানের মুখোমুখি আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়ায়। আরশি আর ডাক্তার প্রীতি জেহরা মঞ্জিলের দ্বারে পা রাখতে না রাখতেই অর্ণবের হুঙ্কার শুনতে পায়। সে মেয়েদের সাথে চিৎকার করছে। এতগুলো লোক আমি ঘাস খাওয়ানোর জন্য ডাকছি, সবগুলোকে আজকে ফায়ার করে দেব। রেহানাকে উদ্দেশ্য করে, এই যে আপনি, শুনেছিলাম বয়সের সাথে সাথে জ্ঞান বুদ্ধি বাড়ে, কিন্তু আপনার তো সেগুলো লোপ পেয়েছে। দয়া করে কাজে রেখেছি, সম্মান দিয়েছি, আর আপনি আমাদের এত বড় ক্ষতি করেছেন। সত্যি করে বলুন তো, এসবের আপনার হাত নেই তো? রেহানার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে, আর হাতেই সিদ্দিক বাড়ির 3 ছেলে মেয়ে বড় হয়েছে। ভুল ত্রুটি যে একেবারেই হয়নি তা নয়, কিন্তু তিনি কখনোই তাদের খারাপ চাননি। জাফর সিদ্দিকী আজ অবধি তার সাথে উঁচু গলায় কথা বলেননি। সেখানে অর্ণব না, সেই জন্য তিনি কাঁদছেন না। তিনি তো কাঁদছেন অর্ক আর নির্জনার জন্য। এক অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরেছে। তার একটা ছোট্ট ভুলে না জানি ছেলেমেয়ে দুটো কোন বিপদে পড়েছে। ডাক্তার প্রীতি এসে একরকম আগলে ধরে রোহানকে। অর্ণবকে ধমকের স্বরে বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের বয়সী একজন ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলতে জানেন না? কতদিন তো আমাকে খুব ম্যানারিজম শেখাচ্ছিলেন, এখন যে ম্যানার্স কি কোথাও বিক্রি করে এসেছেন? ডাক্তার প্রীতির কথায় হুঙ্কার দিয়ে ওঠে অর্ণব। ডোন্ট ইউ ডেয়ার ডক্টর প্রীতি, আমার ফ্যামিলি ম্যাটারে একদম ইন্টারফেয়ার করবেন না। আমার ধারণাই ঠিক ছিল, আপনি ডাক্তার হিসেবে দায়িত্ব জ্ঞানহীন। আজকের জন্য আপনিও দায়ী। আপনাকে রাখা হয়েছে 24 ঘন্টা আমার ভাইয়ের দেখভাল করার জন্য, কিন্তু সেটা না করে আপনি কোন সাহসে শপিং করতে গেছেন? এর না হয় দায়িত্ববোধ নেই। আর সেকে উদ্দেশ্য করে, তোমার কি হয়েছে? নিজের ভাইকে একা রেখে কোথায় গিয়েছিলে? অর্ণবের হুঙ্কারে আরশি এতটাই ভয় পেয়ে গেছে যে সে কোনো আওয়াজও বের করতে পারছে না। একদিকে ডাক্তার প্রীতি অর্ণবের এমন ব্যবহারের পরেও শান্ত থাকার চেষ্টা করছে। সে চারিদিকে চোখ ঘুরিয়ে সম্পূর্ণ ঘটনা বোঝার চেষ্টা করলো, কিন্তু সবার চিন্তিত মুখ আর জাফর সিদ্দিকের অস্থির হয়ে কাউকে ফোন করা ব্যতীত আর কোনো কিছুই চোখে পড়ল না। সে জাফর সিদ্দিকের দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? জাফর সিদ্দিকী হতাশ হয়ে বললেন, তোমার ওপর ভরসা করা আমার ভুল হয়েছে। আমার ছেলে শেকল বন্দি ছিল, তবুও আমার চোখের সামনে ছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলার ব্যবস্থা করলে। আমার ভুল সেদিন, যেদিন অর্ণব কথা শুনে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতাম, তবে আজ এই দিন দেখতে হতো না। যত কিছুই হয়ে যাক না কেন, জাফর সিদ্দিকী কখনই ডাক্তার প্রীতির উপর থেকে ভরসা হারায় না। কিন্তু আজ তার এমন কথায় ডাক্তার প্রীতি আঘাত পেল, কিন্তু আঘাতের চেয়ে বেশি ভয় পেয়েছে অর্ক ঠিক আছে তো, আর নির্জনা সেই বা কোথায়। তখনই একজন পুলিশ অফিসার বাড়িতে প্রবেশ করে বলে, স্যার কিডন্যাপ হয়েছে এটা কনফার্ম, কিন্তু কে বা কারা কেন করেছে সেটা জানা যাচ্ছে না। এমনকি গাড়িরও কোনো হদিস নেই। তবে স্যার আমার ধারণা। পুলিশ অফিসারকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে অর্ণব চিৎকার করে ওঠে, আপনার ধারণা দিয়ে আমি কি করব? আমার ভাইয়ের বউ কিডন্যাপ হয়েছে 2 ঘন্টা হতে চললো, আর এখনো আপনারা গাড়িটা খুঁজে বের করতে পারেননি। এসেছেন স্টুপিডের মতো নিজের পার্সোনাল মতামত দিতে। ব্লাডি ইউজলেস ফুল সব। আমার ভাইকে আমি নিজেই খুঁজে বের করব। বলেই সে তার সাথে থাকা তার দলের একটা ছেলেকে ইশারা করে, যা মিরাজকে বল সব সিসিটিভি গুলো দেখে গাড়ির লোকেশন ট্রেস করতে। সেই মুহূর্তে জাফর সিদ্দিকীর ফোনে একটা এসএমএস আসে। তিনি অর্ণবকে থামিয়ে বললেন, কাউকে কোথাও যেতে হবে না, অর্ক আর নির্জনাকে আমি ফিরিয়ে আনছি। অর্ণব উত্তেজিত হয়ে বলে, বাবা, র্যানসাম কল কি চলে এসেছে? তুমি লোকেশনটা আমাকে দাও, আজ সব কটাকে খুন করব। ইফতেখার অর্ণব সিদ্দিকীর পরিবারের দিকে হাত বাড়ানোর কি ভয়াবহ পরিণাম হতে পারে তা আমি ওদের বুঝিয়ে দেব।
এই ভয়টাই জাফর সিদ্দিকী পাচ্ছেন। তার বড় ছেলে যদি জানতে পারে রুহান এই কাজ করেছে, তবে খন্দকারদের বিরুদ্ধে যাবে, যার ফলস্বরূপ তিনি সন্তান, সম্মান, ক্ষমতা সবই হারাবেন। তাই তিনি অর্ণবকে ধমকের স্বরে বললেন, কাউকে কিছু বোঝাতে হবে না তোমার। আমি যখন বলেছি আমি যাব। এরপর তিনি বের হয়ে দরজার কাছাকাছি পৌঁছে ঘুরে দাঁড়িয়ে অর্ণবকে সতর্ক করে বললেন, ডোন্ট ফলো মি। আমি যদি জানতে পারি তুমি বা তোমার সঙ্গপাঙ্গ আমাকে ফলো করছো, তবে নিজের বাবাকে তুমি চিরদিনের জন্য হারাবে। জাফর সিদ্দিকী বেরিয়ে যেতেই ডাক্তার প্রীতি অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে বলে, রাজকুমার সাথে খারাপ ব্যবহার করার আগে, আমাকে প্রশ্ন করার আগে নিজের বাবার সাথে কথা বলুন। ওনাকে জিজ্ঞেস করুন তিনি কি লুকাচ্ছেন। ডাক্তার প্রীতির কথা শুনে তেলে বাগুনে জ্বলে ওঠে অর্ণব। আপনি কি বলতে চাইছেন? ডাক্তার প্রীতির ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলে, আপনার ভাই আর ভাইয়ের বউ কিডন্যাপ হয়েছে, তাদের খোঁজ পাওয়া গেছে, কিন্তু আপনার বাবা সেই ব্যাপারে না পুলিশকে জানিয়েছে না আপনাকে কিছু বলতে চাইছেন। আমাদের কাছে এই ব্যাপারটা খটকা লাগছে না? অর্ণব নিশ্চুপ। ডাক্তার প্রীতি আবার বলে, আমি শপিং করতে যাইনি। আই হোপ আপনার মনে আছে কন্ট্রাক্টে লেখা ছিল আমি এফডি মান্থের 7 তারিখ বাড়ি যাব। সেদিন আপনি বা বাড়ির কেউ পেশেন্টের সাথে থাকবেন। আজ আশির মাস্টার্স ভর্তির লাস্ট ডেট। 2 দিন যাবৎ আপনাকে বলেছে টায়ার্ড, তাই আজ আমাকে বলেছে সাথে একটু যেতে। আজ আমি নিজের বাড়ি যাওয়া রেখে তাকে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনার দায়িত্ব জ্ঞান অনেক বেশি, তাই একটা দিন নিজের ভাইকে সামলে নেবেন, কিন্তু আপনি তো মেয়েদের সাথে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। আর একটা কথা, যাই হোক না কেন, অর্ক সুস্থ না হওয়া অব্দি আমি কোথাও যাব না। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে গেস্ট রুমে চলে যায়। অর্ণব রাগে গম গম করে আরশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আজকে লাস্ট ডেট ছিল? আরশি মাথা দুলিয়ে সম্মতি জানাতেই অর্ণবের মেজাজটা আরো খারাপ হয়ে যায়, কিন্তু কোনো বাক্য ব্যয় না করে সে নিজের রুমে চলে যায়। আরশি সেখানে দাঁড়িয়েই রেহানার কাছে সম্পূর্ণ ঘটনার বর্ণনা শুনতে থাকে। অর্ণব ঘরে গিয়ে তার সাথের এক ছেলেকে ফোন দিয়ে বলে, তোদের বলেছিলাম না কোনো ছবি যাতে কেউ পোস্ট না করে, সেই খেয়াল রাখতে। তাহলে আজকের ছবি কি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? ভাই আমি তো চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা আপনার সাথে তোলা একটা সেলফি কোন ফাঁকে তার বান্ধবীকে দিয়ে দেয়, আমরা কেউ তা বুঝতে পারিনি। আর সেই বান্ধবী সেলফিটা আপলোড করে দেয়। ছবিতে আপনি থাকায় মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়, তাই আমাদের কোনো দোষ নেই। আমি ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে নামানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে যাবে। আজকের পর যদি এমন কিছু ঘটে, তোদের এক একটাকে ধরে কুরবানি করে দেব। অপর পাশ থেকে ছেলেটি ভয়ে ভয়ে বলে, ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, এই ভুল আর কখনো হবে না। তোমার কেন মনে হলো আমি তোমার সাথে ফাইটের মুডে আছি? রুহানের প্রশ্নে কিছুটা হতবম্ব হয়ে যায় অর্ক। সে ভ্রুকুটি করে প্রশ্ন করবে তার আগেই রুহান তার লোকজনদের দিকে তাকিয়ে রাগান্বিত ভারী গলায় বলে, কি রে, তোদের কি দাওয়াত দিতে হবে? এটাকে ঠিক মতো সাইজ কর। তখন সেই কম বয়সী ছেলে দুটো আবার ফিসফিস করে। প্রথম ছেলেটা আশাহত গলায় বলে ওঠে, কই ভাবলাম বন্ধু যখন শত্রু, সিনেমার মতো দুই বন্ধুর মারামারি দেখব, এখন দেখি নিজেদের যাইতে হবে। দ্বিতীয় ছেলেটা বলে, তাদের কথার মাঝখানে আরেকজন এসে বলে, অর্ককে চারিদিক থেকে সবাই ঘিরে ফেলেছে। প্রথমে অর্ক লড়াইটা ভালো করলেও পরবর্তীতে এতজনের সাথে একা কিছুতেই পেরে ওঠে না। এক সময় রুহান নির্জনার দিকে এগিয়ে যেতে নিলে অর্ক চিৎকার করে বলে, রুহান, ডোন্ট ডেয়ার ইউ টাচ হার। তুমি নির্জনাকে ডিজার্ভ করো না। এই কথা শুনে রুহানও পাল্টা চিৎকার করে বলে, তাহলে কে ওকে রিচার্ভ করে? বিয়ানের মতো ভ্যাগা ব্যান্ড নাকি তোমার মতো 10 ফেল মিনিস্টার ছেলে? এই পৃথিবীতে নির্জনাকে যদি সত্য কেউ রিজার্ভ করে, তবে সেটা হলো আমি, রোহান খন্দকার। এই তোরা এটাকে ফালো করে মেরে বস্তায় প্যাকেট কর। এবার রুহানের লোকজন তাদের গতি বাড়িয়ে দেয়। অর্কর ফর্সা দেহটা নিমিষে রক্তাক্ত হয়ে যায়। ধীরে ধীরে তার লালচে চুলগুলো রক্তে ভিজে ওঠে। অর্ক অজ্ঞান হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে সুঠামদেহী সুদর্শন
এক শ্যাম পুরুষের আবির্ভাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।